আসসালামু আলাইকুম। আমি হাবিবুর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, জোরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমান পরিস্থিতি খুবই বিপর্যস্ত একটা পরিস্থিতি যাচ্ছে, আমরা সবাই সে সম্পর্কে অবগত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। এ বিষয়ে কথা আমি বেশি না বাড়িয়ে আমি আজকে দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমি শুরু করতে যাচ্ছি। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান। অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, একটু জটিল বলা যায়। এই অধ্যায়ের মধ্যে এই অধ্যায়ের ব্যবসা প্রতিষ্ঠান গঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জনসেবা প্রদান করা, সেবা প্রদান করা। অব্যবসায়ী প্রতিষ্ঠান দুই প্রকার: মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান, অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। অমুনাফাভোগী হচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন সামাজিক সংঘ, এতিমখানা ইত্যাদি স্কুল ইত্যাদি। মুনাফাভোগী হচ্ছে প্রকৌশলী সংঘ, আইনজীবী সংঘ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম ইত্যাদি। এই অঙ্কের মধ্যে বেসিক্যালি 3টা পার্ট করতে হবে। মূলত 3টা পার্ট করলে বাকিগুলো হয়ে যাবে, সৃজনশীল আকারে যা যা আসবে। প্রথমত মূলধন তহবিল বের করতে হয়, অথবা প্রারম্ভিক মূলধন তহবিল, আয় ব্যয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। মূলধন তহবিল প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে প্রারম্ভিক মূলধন বা মূলধন তহবিল, আয় থেকে ব্যয় বাদ দিলে আয় ব্যয় বিবরণী হয়ে যাবে। হয়তো আয় যদি বেশি হয় তাহলে আয় অতিরিক্ত ব্যয়, ব্যয় অতিরিক্ত আয়, আর যদি ব্যয় বেশি হয় তাহলে আয় অতিরিক্ত ব্যয়। নিট লাভের অপর নাম ব্যয় অতিরিক্ত আয়, আর নিট ক্ষতির অপর নাম আয় অতিরিক্ত ব্যয়। অঙ্কের মধ্যে দেওয়া থাকে প্রাপ্তি প্রদান হিসাব দেওয়া থাকবে। প্রাপ্তিটা 2 ধরনের, প্রদানটা 2 ধরনের। সকল নগদ লেনদেনগুলো এই প্রাপ্তি প্রদানে অন্তর্ভুক্ত হবে। প্রাপ্তি মুনাফা জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় প্রাপ্তি। প্রদানটা 2 ধরনের: মুনাফা জাতীয় প্রদান, মূলধন জাতীয় প্রদান। মুনাফা জাতীয় প্রাপ্তি আয় বিবরণী আয় পাশে, আর মূলধন জাতীয় প্রাপ্তি আর্থিক বিবরণী দায় পাশে। মুনাফা জাতীয় প্রদান আয় বিবরণী ব্যয় পাশে, মূলধন জাতীয় প্রদান আর্থিক বিবরণী সম্পদ পাশে যাবে। কিছু সমন্বয় দেওয়া থাকবে, তারপরে আমাদের অঙ্ক করতে হবে। আমি সরাসরি একটা অঙ্ক দেওয়া আছে, আর 4টা বিষয় একটু মনে রাখতে হবে। বিগত বছরের বকেয়া, প্রাপ্য, অনাদায়ী আয়, প্রারম্ভিক সম্পদ এবং বিগত বছরের বকেয়া, প্রারম্ভিক আয়, আয় বিবরণী আয়ের সাথে কি করতে হবে? বকেয়াগুলা বাদ দিতে হবে। আমরা সাধারণত বকেয়া যোগ করি, কিন্তু বিগত বকেয়া বাদ দিব। জাস্ট বিগত বছরের বকেয়া, প্রদেয় ব্যয়, প্রারম্ভিক দায়, এটা মূলধন তহবিলে দায় পাশে আসবে, এবং আর্থিক বিবরণী আয় বিবরণীর ব্যয় থেকে বাদ দিতে হবে। বকেয়া মানে বাদ দিব, অগ্রিম মানে যোগ করব। বিগত বছরে অগ্রিম অনার্জিত আয়, প্রারম্ভিক দায় মূলধন তহবিলে আসবে। বিগত বছরে অগ্রিম বা মেয়াদ অনুত্তীর্ণ ব্যয়, প্রারম্ভিক সম্পদ, সেটাও মূলধন তহবিলে আসবে। অগ্রিমগুলা বাদ দিব, অগ্রিমগুলা যোগ করব, বিগত অগ্রিমগুলা যোগ করব, আর বিগত বকেয়া বাদ দিব, আর বিগত অগ্রিম যোগ করব। জাস্ট আমি একটা অঙ্ক নিয়ে আসবো। অঙ্কটা হচ্ছে 3টা অঙ্ক দিছি। আশা করি 3টা অঙ্কের মধ্যে পুরো অধ্যায় সম্পর্কে একটা ধারণা হবে। এই জন্য অঙ্কগুলো একটু জটিল হবে, কষ্ট হলেও করে নিলে ভালো হবে, উপকৃত হবে। দেওয়া আছে তরুণ ক্লাব 2019 সালে 31 ডিসেম্বর তারিখে তরুণ ক্লাবের প্রাপ্তি প্রদান হিসাব দেওয়া আছে। অনেক সময় প্রাপ্তি প্রদানও করতে হয়, আমরা প্রাপ্তি প্রদান পরে করাবো, এখন অধিকাংশ অঙ্কে প্রাপ্তি প্রদান দেওয়া থাকবে। এবার আসি আমরা প্রারম্ভিক প্রাপ্তি প্রদানের শুরুতেই প্রারম্ভিক উদ্ধৃত মানে নগদ উদ্ধৃত টাকা দেওয়া আছে, এটা মূলধন তহবিলে যাবে। চাঁদা লিখে সাল দিছে 2018 সাল, 2019 সাল, 2020 সাল। তার মানে 18 সালের টাকা বকেয়া ছিল, সেটা আমি পাইছি। 19 সালের টাকা তো পাবোই, ভালো কথা। 20 সালের টাকা অগ্রিম পাইছি, এটা বলাই নাই, কিন্তু আমাদের বুঝতে হবে সাল দেখি। অনুদানে অর্ধাংশ মুনাফা জাতীয়, তার বাকি অর্ধেক মূলধন জাতীয় হবে। টিকিট বিক্রয় মুনাফা জাতীয়, 6% বিনিয়োগের সুদ মুনাফা জাতীয়, পুরাতন কাগজ বিক্রয় মুনাফা জাতীয়, উইলকৃত ধন দৌলত মূলধন না মুনাফা জাতীয় সমন্বয়ে বলা থাকবে, সে অনুযায়ী আমরা কাজ করব। বেতন 5-এর 3 অংশ, তার মানে 5 ভাগ দেওয়ার কথা ছিল, 3 ভাগ দিছি, বকেয়া আছে 2 ভাগ। ভগ্নাংশ আকারে যখন কোনো বিষয় থাকবে তখন হর হয়েছে আদর্শমান। হর যদি বড় হয় বুঝতে হবে বকেয়া আছে, হর যদি লব ছোট হয় তাহলে বুঝতে অগ্রিম দিছি। 5-এর 3 ভাগ মানে 3 ভাগ দেওয়া হয়েছে, বাকি আছে 2 ভাগ। 3 ভাগ যদি 12,000 টাকা হয়, 1 ভাগ করতে হবে, 3 দ্বারা ভাগ করে 2 দ্বারা গুণ করলে বকেয়াটা পেয়ে যাবে। ভাড়া আছে 120%, 15,000 টাকা। কোনো বিষয় যখন পার্সেন্টেজে থাকবে তখন আদর্শমান হয়েছে 100,
120% মানে 20% টাকা বেশি দেওয়া আছে, 120 দ্বারা ভাগ করে 20 দ্বারা গুণ করে অগ্রিম টাকা পেয়ে যাবো। সাধারণ খরচ মুনাফা জাতীয়, পৌরকর মুনাফা জাতীয়, দান খয়রাত মুনাফা জাতীয়, 6% সিকিউরিটি, তারিখ 30/6/2019 বছরের মাঝ বরাবর, সেই জন্য ওই সুদ বের করবো অর্ধেক, এটা মূলধন জাতীয় সম্পদ ক্রয়। বিদ্যুৎ খরচ মুনাফা জাতীয়, সমাপনী উদ্ধৃত মানে নগদ উদ্ধৃত, সেটা সম্পদ। 2019 সালে 1 জানুয়ারি তারিখে ক্লাবের অন্যান্য সম্পদ ছিল, আসবাবপত্র ছিল 30,000, সঞ্চিত তহবিল দায় মূলধন তহবিলে যাবে, অগ্রিম চাঁদা দায় মূলধন তহবিলে যাবে, দায় পাশে বকেয়া সাধারণ খরচ মূলধন তহবিলে দায় পাশে যাবে। এবার ক্লাবের মোট সদস্য 500 জন, জন প্রতি টাকা 50 টাকা, তার মানে চাঁদার পরিমাণ হবে 500 গুণ 50, 500 গুণ 50 মানে 25,000 টাকা। এরপরে আমরা কাজ করব। পৌরকর বাৎসরিক 1600 টাকা পরিশোধ করা হয়েছে 31 মার্চ 2020 সাল, তার মানে 20 সালে 3 মাসের টাকা অগ্রিম দিছি, 3 মাসের টাকা অগ্রিম দিছি, 1 বছরে 1600 টাকা, তাহলে আমি পৌরকরও দিছিও 1600 টাকা, তাহলে 1 বছরে 1600, আবার বলছে 3 মাসের বেশি আছে, চলতি বছরে 3 মাস তো শর্ট পড়ে যায়। এই ধরনের যখন থাকবে তখন বুঝতে হবে বিগত বছরে অগ্রিম ছিল 3 মাসের টাকা, এই জন্য 3 মাসের টাকা বিগত অগ্রিম, আর 3 মাসের টাকা সামনে বছরে আমি অগ্রিম পরিশোধ করছি। এবার আসি সাধারণ খরচের মধ্যে 500 টাকা পরবর্তী বছরে, 500 টাকা বিগত বছরে, তার মানে বিগত বছর বকেয়া ছিল, এই বছর পরিশোধ করছি, মাইনাস হবে সাধারণ খরচ থেকে, মূলধন তহবিলে তো যাবেই। পরবর্তী বছরে 300 টাকা অগ্রিম প্রদত্ত, সেটা মাইনাস হবে। চলতি বছরে 600 টাকা বকেয়া আছে, সেটা যোগ করতে হবে। দালানের মূল্য 50,000 টাকা, 5% অপচয়, তো অবশ্যই দালানটা আমার শুরুতে ছিল না, হয়তো অপচয়ের প্রশ্নই আসে না, তাহলে এই মূলধন তহবিলে যাবে। সিকিউরিটি 6 মাসের সুদ বকেয়া আছে, তো সিকিউরিটি সুদ যদি বকেয়াই থাকবে, আবার 6% বিনিয়োগের সুদ 2500 টাকা আছে, এই সুদ আসলো কি করে? এই সুদটা অবশ্যই আমার ব্যাংকে আমার বিনিয়োগ করা ছিল, সেটা লেখা নাই, বুঝতে হবে এই ধরনের যদি সমন্বয় কোনো সময় পাওয়া যায়। তার মানে বিনিয়োগের সুদ বের করার জন্য সুদের টাকাটাকে 6 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করে পরিমাণ বের, বিনিয়োগের পরিমাণটা বের করবে। উইলকৃত দৌলতের পরিমাণ ছিল অর্ধেক, 50% মুনাফা যেত, বাকি অর্ধেকটা মূলধন যেত। আমি এবার মূলধন তহবিল নির্ণয় করবো। মূলধন তহবিলটা অলরেডি আমি হোয়াইট বোর্ডে করে ফেলছি, আপনারা একটু দেখে নেবেন শুধু। মূলধন তহবিল, মূলধন তহবিল 1 নং প্রশ্নের মূলধন তহবিল। সম্পদ সমূহ, সম্পদের মধ্যে কি কি আছে? নগদ সম্পদ, প্রারম্ভিক নগদ, নগদ উদ্ধৃত 16,000 টাকা, একদম প্রাপ্তি প্রদানের শুরুতেই দেওয়া ছিল। নগদ উদ্ধৃত 16,000 টাকা প্রাপ্তি প্রদানের শুরুতেই দেওয়া ছিল। নগদ উদ্ধৃত 16,000 টাকা প্রাপ্তি প্রদানের শুরুতেই দেওয়া ছিল। অনাদায়ী চাঁদা 2018 সালের টাকা বকেয়া ছিল 1200 টাকা। 6% বিনিয়োগ 2500 টাকাকে আমরা 6 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করে 41,667 টাকা বের করলাম। আসবাবপত্র 30,000 টাকা দেওয়া ছিল, দালান 50,000 টাকা, অগ্রিম পৌরকর 1600 টাকাকে 12 দ্বারা ভাগ করে 4 দ্বারা গুণ করে অগ্রিমটা বের করলাম। মোট সম্পদের পরিমাণ হচ্ছে 1,39,267 টাকা। দায়ের পরিমাণ হচ্ছে সঞ্চিত তহবিল 5,000 টাকা, অগ্রিম চাঁদা 500 টাকা, বকেয়া সাধারণ খরচ 1,000 টাকা। মোট দায়ের পরিমাণ হচ্ছে 6,500 টাকা। আর মোট সম্পদ থেকে মোট দায় বাদ দিলে মূলধন তহবিলের পরিমাণ হচ্ছে 1,32,767 টাকা। আশা করি এটা সবাই বুঝতে পারছেন। এবার আমি আয় ব্যয় বিবরণীটা করে ফেলব। আয় ব্যয় বিবরণী তরুণ ক্লাবের 31 ডিসেম্বর 2019 সাল। আয় ব্যয় বিবরণী। আয় ব্যয় বিবরণী তরুণ ক্লাব। আয় থেকে ব্যয়গুলো বাদ দিব, আমাদের আয় ব্যয় বিবরণী হয়ে যাবে। আয়গুলা কোন পাশে থাকবে? প্রাপ্তি প্রদানের প্রাপ্তি পাশে আয় থাকবে। শুরুতেই প্রতিষ্ঠানের নাম লিখব, তরুণ ক্লাব। আয় ব্যয় বিবরণী 2019 সালের 31
ডিসেম্বর তারিখ সমাপ্ত বছরের জন্য 3 কলাম বিশিষ্ট গোল করব। শুরুতেই লিখব আয় সমূহ। আয় সমূহের মধ্যে কি কি আছে? শুরুতেই নগদ সম্পদ, সেটা আসবে না। চাঁদা আছে 2018 সালে 22,000 টাকা, 19 সালে। বিগত বছরের অগ্রিম ছিল, বিগত বছরের অগ্রিম কত? 500 টাকা। যোগ করলে হবে 22,500 টাকা। আবার অনাদায়ী রয়ে গেছে চলতি বছরে, এখনো সদস্য ছিল আমার, এটা একটা বোঝার বিষয় আছে। সদস্য আছে অনাদায়ী, অনাদায়ী আছে কত? 2019 সাল লিখে দিলে পরে 19 সালে অনাদায়ী আছে 2,500। এই 2,500 টাকা কি করে আসলে কি বোঝার বিষয় আছে। বাহিরে মোট 25,000 টাকা আসলো। সদস্য 500 জন, 50 টাকা করে দিলে, 500 জন সদস্য 50 টাকা করে টাকা দিলে 25,000 টাকা হবে। অঙ্কের মধ্যে দেওয়া ছিল 22,000 টাকা। আমরা বুঝতেছি যে 3,000 টাকা বাকি আছে, কিন্তু বিগত বছরে একজন লোক অগ্রিম টাকা দিয়েছে 500 টাকা। তার মানে বকেয়ার পরিমাণ হচ্ছে কত? বকেয়ার পরিমাণ হচ্ছে 2,500 টাকা। বকেয়ার পরিমাণ 2,500 টাকা। এবার আসি আর কি আছে। অনুদানের অর্ধাংশ। অনুদান লিখে যা অর্ধেক করে দিই, 50%। অনুদানের পরিমাণ হচ্ছে 6,000 টাকা, অর্ধেক করলে কত হবে? 3,000 টাকা। 3,000 টাকা মুনাফা দিত, 3,000 টাকা বেতন দিত। টিকিট বিক্রয় সবটুকুই, টিকিট বিক্রয়ের টাকা মুনাফা দিত। টিকিট বিক্রয়, টিকিট বিক্রয়ের টাকা হচ্ছে 10,000 টাকা। এবার লিখব 6% বিনিয়োগের সুদ। 6% বিনিয়োগের সুদ আছে 2500 টাকা। এর মধ্যে অনাদায়ী আছে, এই সুদটা আগের বিনিয়োগের জন্য পেয়েছি। নতুন বিনিয়োগ করছিলাম 20,000 টাকা, 20,000 টাকা 6% 1,200 টাকা। 1,200 টাকা বছরের মাঝে হওয়ার কারণে অর্ধেক 600 টাকা, 3,100 টাকা। 600 টাকা কিন্তু নতুন বিনিয়োগের টাকাটা। সমন্বয়ে বলা ছিল 6 মাসের সুদ, বিনিয়োগের সুদ বকেয়া আছে। সিকিউরিটি যে কিনলাম, সিকিউরিটি কিনা মানে বিনিয়োগ করা, এই বিনিয়োগের সুদটা বকেয়া আছে। আগেরটা তো পেলাম 2,500 টাকা। পুরাতন কাগজ বিক্রয়, পুরাতন কাগজ বিক্রয় অবশ্যই, পুরাতন কাগজ বিক্রয়ের টাকা হচ্ছে 500 টাকা। সমন্বয়ে বলা ছিল উইলকৃত দণ্ডলতে 50% কি হবে? 50% টাকা মূলধন জাতীয়, বাকি 50 মুনাফা জাতীয় হবে। যে অর্ধেক টাকা উইলকৃত দণ্ডলদের, অর্ধেক টাকা আমার এই জায়গা দিতে হবে। আমার হোয়াইটবোর্ডটা সংকীর্ণ হওয়ার কারণে আমি এই উপরে নিচ্ছি। আবার 50% দিলে কত হয়? উইলকৃত দণ্ডলদের পরিমাণ, উইলকৃত দণ্ডলত 10,000 টাকা, 50% করলে হবে 5,000 টাকা। আশা করা হচ্ছে আয়ের পাশে আর কেউ নয়। আয়েরগুলোর মধ্যে সব দিয়ে আয়ের যোগফল করছি। 25,000, 3,000, 10,000, 3,100, 500, 5,000। মোট আয়ের পরিমাণ হচ্ছে 46,600 টাকা। আমি এটা নিচে না লিখে আমি টাকাটা একটু উপরে লিখব, 46,600 টাকা। সবার লেখা হয়ে গেছে আশা করি। আমি এটা আবার মুছে দিচ্ছি। মোট আয় 46,600 টাকা থেকে ব্যয় সমূহ বাদ দিতে হবে। বাদ ব্যয় সমূহ। ব্যয়ের মধ্যে প্রধান পাশে আমরা আসবো, শুরুতে দেওয়া আছে বেতন। বেতন আছে 5-এর 3 অংশ, টাকার পরিমাণ 12,000। 5-এর 3 অংশ দেওয়ার কথা ছিল 5 ভাগ, দিছি 3 ভাগ, বকেয়া আছে কয় ভাগ? 2 ভাগ। তো বকেয়াটা বের করার জন্য
ভগ্নাংশে সবসময় উপরের অংশ দিয়ে প্রদত্ত টাকাটাকে ভাগ করবে। তারপরে 3 দ্বারা ভাগ করে 2 ভাগ বাকি আছে, তো 2 দ্বারা গুণ করলে 8000 টাকা, তাহলে 20000 টাকা। কোনো বিষয় যখন পার্সেন্টেজে থাকবে, এরপর আছে ভাড়া 120%, ভাড়ার পরিমাণ 15000 টাকা। 120% টাকা, তার মানে আমাদের যখন কোনো বিষয় পার্সেন্টেজে থাকবে আদর্শ মান 100%, আমি দেওয়া আছে 120%, তার মানে 20% টাকা বেশি দেওয়া আছে। এই প্রদত্ত টাকাকে 120 দ্বারা ভাগ করে 20 দ্বারা গুণ করলে অগ্রিমের পরিমাণ পাবো। যদি 80% হইতো তাহলে 80 দ্বারা ভাগ করে 20 দ্বারা গুণ করে বকেয়া পাইতাম। 2500 টাকা হয়েছে অগ্রিম, বাদ দেওয়ার পরে টাকা বাহিরে যাবে 12500 টাকা। সাধারণ খরচের মধ্যে কিছু কাজ আছে। সাধারণ খরচের পরিমাণ হচ্ছে 6000 টাকা। এর মধ্যে বলছি বিগত বছরে বকেয়া কত। সাধারণ খরচের মধ্যে বিগত বছরে 500 টাকা এই বছর পরিশোধ করছি, তার মানে বিগত বছরের বকেয়াটা আমাদের কি যাবে, বাদ যাবে। বিগত বছরে বকেয়া 500 টাকা বাদ যাবে, কারণ বিগত বছরের বই বিগত বছরে কাউন্ট করতে হবে। বিগত বছরের টাকা আমি এই বছর দিতে পারি, কিন্তু এই বছর এটা ব্যয় না, সেই জন্য বাদ দিতে হবে। আবার সামনে বছরে মানে পরবর্তী বছরের টাকা অগ্রিম পরিশোধ করা হয়েছে, তারপরে অগ্রিমটা আবার কি করতে হবে, সেটাও বাদ দিতে হবে। অগ্রিমের টাকা দিচ্ছি কোন সালের জন্য, 2020 সালের টাকা অগ্রিম দিচ্ছি 300 টাকা, তাহলে 5200 টাকা। 5200 টাকার সাথে চলতি বছরে এখনো বকেয়া আছে 600 টাকা, সেটা আবার যোগ করতে হবে। চলতি বছরের টাকা এখনো বকেয়া আছে, শুধু বকেয়া লিখলেও পারেন। চলতি বছরের বকেয়া 2000 কত সাল, বকেয়া হয়েছে 2019 সাল, টাকা হচ্ছে 600, যোগ করলে হবে 5800 টাকা। সাধারণ খরচ ছিল 6000 টাকা। সাধারণ খরচের মধ্যে 500 টাকা পরবর্তী বিগত বছরের বকেয়া, সেটা বাদ দিব। পরবর্তী বছরে 300 টাকা, সেটা অগ্রিম বাদ দিব। আর চলতি বছরে 600 টাকা বকেয়া, সেটা যোগ করব। ব্যয়ের তিনটা আরো হচ্ছে টাকাগুলো আসুন, এইগুলো সবাই আশা করি খাতা দেখা হয়েছে। তিনটা টাকা দেখা হয়েছে। ওর উপর নিয়ে একটু কাজ আছে। ওর উপরে টাকা হচ্ছে 1600 টাকা। বিগত অগ্রিম 400 টাকা যোগ করতে হবে। 2000 টাকা। পরবর্তী বছরে অগ্রিম চলতি বছরে মানে চলতি বছরে অগ্রিম পরিশোধ করছি 400 টাকা, বাইরে আসবে 1600 টাকায় 2500 টাকা শো করতে হবে। এবার হচ্ছে পুরো 1600 টাকা, বিগত বছরের অগ্রিম 400 টাকা যোগ করব, আবার চলতি বছরের অগ্রিম 400 টাকা বাদ দিব। তারপরে সাধারণ মুনাফা জাতীয় খরচ, বিদ্যুৎ খরচ, মুনাফা জাতীয় খরচ, দালানের উপরে 50,000 টাকা 5% মুনাফা জাতীয় খরচ। মোট ব্যয়ের পরিমাণ হচ্ছে, আগে তিনটা ব্যয় ছিল 20,000, আমি কোনারে লিখে রাখছি 20,000 টাকা, 12,500 টাকা, 5,800 টাকা, আবার 1600 টাকা, 2500 টাকা, 3500 টাকা, 2,500 টাকা, 48,800 টাকা হয়েছে মোট ব্যয়। 48,400 টাকা। আয় থেকে ব্যয় বেশি, 46,600 টাকা থেকে 48,400 টাকা মাইনাস করলে হয় 18,000 টাকা। আয় অতিরিক্ত ব্যয় লিখতে হবে কি, আয় থেকে ব্যয় বেশি মানে আয়াতিরিক্ত ব্যয়। নিট পুঁজির ওপর নাম আয়াতিরিক্ত ব্যয়। আশা করি একটু দেখা হচ্ছে সবাই। আয় পুঁজির নিয়ে শেষ আমার আর্থিক অবস্থার বিভিন্ন
তুমি আর্থিক অবস্থা তো করছো এটা না? আর্থিক অবস্থা বিবরণী করো। মূলধন তহবিলের পরিমাণটা ছিল আর্থিক অবস্থার বিবরণী। সালে 31 ডিসেম্বর শুরুতেই আছে প্রাপ্তি প্রদানের সমাপনী নগদ সমাপনী নগদ টাকা আছে। সমাপনী নগদ উদ্যোগ ৮,৪০০ টাকা। 15-এর সাথে সমন্বয় থেকে 5 করলাম, সমন্বয় না থাকে মিট করলাম। এবার আসে আসবাবপত্র 30,০০০, 6% বিনিয়োগ ৪১,৬৬৭ টাকা। নতুন বিনিয়োগ করলাম 20,০০০ টাকা। মোট বিনিয়োগের পরিমাণ হচ্ছে ৬১,৬৭৭ টাকা। দালান 50,০০০, অবশ্যই 5%, 50,০০০ টাকার 5% 2,৫০০ টাকা। বাহিরে যাবে ৪৭,৫০০ টাকা। এবার আমার অগ্রিম কিছু আয় ছিল এবং অগ্রিম কিছু ব্যয় ছিল। বকে আয় ছিল, অনাদায়ী চাঁদা ছিল। অনাদায়ী চাঁদার পরিমাণ হয়েছে ২,৫০০ টাকা। অগ্রিম ভাড়া ছিল ২,৫০০ টাকা। অনাদায়ী বিনিয়োগের সুদ ছিল, অনাদায়ী বিনিয়োগের সুদ ৬০০ টাকা। অগ্রিম পৌরকর নামে একটা সম্পদ ছিল, অগ্রিম পৌরকর ৪০০ টাকা। একটু উপরে আবার লিখতেছি আমার যারা সংক্ষিপ্ত। অগ্রিম পৌরকর শেষ। অগ্রিম পৌরকরের টাকা হচ্ছে ৪০০ টাকা। সবগুলা সম্পদ যুক্ত করলে কত টাকা আসে? আমি যে দুটো সম্পদ করছি নগদকৃত আসবাবপত্র, নগদকৃত আসবাবপত্রের যোগফলটা ছিল যে দুটো টাকা বাদ দিয়েছিলাম তাদের পরিমাণ হচ্ছে ৮,৪০০ টাকা আর আসবাবপত্র ৩০,০০০ টাকা। তাহলে ৮,৪০০ প্লাস ৩০,০০০ প্লাস ৬১,৬৬৭ প্লাস ৪৭,৫০০ প্লাস ২৫০০ টাকা, আবার ২৫০০ টাকা অগ্রিম ভাড়া প্লাস ৬০০ টাকা আমাদের বিনিয়োগের সুদ, ৪০০ টাকা অগ্রিম পড়বে। যোগফল হচ্ছে ১,৫৩,৫৬৭ টাকা। ১,৫৩,৫০০। আরেকটা সম্পদ বাকি রয়েছে অগ্রিম সাধারণ খরচ। অগ্রিম সাধারণ খরচ ৩০০ টাকা। আরও ৩০০ টাকা যোগ করতে হবে। মোট সম্পদের পরিমাণ হচ্ছে ১,৫৩,৮৬৭ টাকা। যোগফলটা আমি নিচে না দিলেও করে নিতেছি ১,৫৩,৮৬৭ টাকা। সম্পদ, মোট সম্পদের যোগ পরিমাণ হয়ে গেছে। আশা করি সবারই লেখা শেষ। দায় সমূহ একটা গড় করি আমি।
দায়ের মধ্যে কি কি আছে? অগ্রিম আয়, বকেয়া পরিমাণ। অগ্রিম আয়ের মধ্যে কি আছে? অগ্রিম চাঁদা আছে। অগ্রিম চাঁদার পরিমাণ হচ্ছে 800 টাকা। বকেয়া বেতন ছিল, বকেয়া বেতনের পরিমাণ হচ্ছে 8,000 টাকা। সাধারণ সঞ্চিতি ছিল, সাধারণ সঞ্চিতির পরিমাণ হচ্ছে 5,000 টাকা। সাধারণ খরচ বকেয়া ছিল, প্রারম্ভিক সাধারণ খরচ বকেয়া ছিল 1,000 টাকা। চলতি বছরে আমি গত বছরে 1,000 টাকার মধ্যে 500 টাকা পরিশোধ করছি, তার মানে 500 টাকা এখনো বকেয়া আছে। বিগত কোনো বকেয়া, বিগত কোনো অগ্রিম যদি চলতি সালে বকেয়া এবং অগ্রিম থাকে, সেটি কিন্তু আবার আর্থিক বিবরণীতে আসবে। যেহেতু সাধারণ খরচ বকেয়া ছিল 1,000 টাকা, আমি পরিশোধ করছি 500 টাকা, আর 500 টাকা রয়ে গেছে বকেয়া সাধারণ খরচ। চলতি সালের বকেয়া আছে 600 টাকা, তার মানে মোট সাধারণ বকেয়া খরচের পরিমাণ হচ্ছে 500 প্লাস 600, মোট হচ্ছে 1100 টাকা। দায়ের পরিমাণ হচ্ছে যে ভাই 4টা দায় লিখছি। এবার আমি একটা গল্প করতেছি, আবার মূলধন তহবিল। আশা করি অনেকের লেখা হয়ে গেছে, আমি এবার মূলধন তহবিল নিয়ে কাজ করি। মূলধন তহবিলের পরিমাণ ছিল, মূলধন তহবিল ছিল 1,32,000। মোট দায়ের যোগফলটা হচ্ছে 14,000, দায়ের কাজ শেষ, 800 প্লাস 8,000 প্লাস 5,000 প্লাস 1100। $14,900 টাকা মোট দায়ের পরিমাণ। আমরা 14,900 টাকা খুব টাকাগুলো আমি বাদ দিয়ে দিই। মূলধন তহবিল ছিল 1,32,767 টাকা। মূলধন তহবিলের পরিমাণ 1,32,767 টাকা। আমার লাভ না হয়ে ক্ষতি হয়েছিল, তাহলে আয়াতিরিক্ত ব্যয়, আয়াতিরিক্ত ব্যয়ের পরিমাণ ছিল 1,800 টাকা, সেটা মাইনাস। 1,32,767 মাইনাস 1,800 টাকার পরিমাণ হচ্ছে 1,30,907 টাকা। অনুদানের অর্ধাংশ মূলধন যেতে, তার মানে অনুদানের অর্ধেক টাকা এই জায়গায় আসবে 50%। অনুদান ছিল 6,000 টাকা, অর্ধেক করলে 3,000 টাকা। 1,33,907 টাকা। আবার ঐপিত দ্বন্দ্বগুলোতে অর্ধাংশ মূলধন যেতে, তার মানে অর্ধেক টাকা 10,000 টাকা, অর্ধেক 5,000 টাকা। যোগফল হবে 1,38,907 টাকা। মোট দায় এবং মূলধন তহবিলের পরিমাণ হচ্ছে 1,38,967 প্লাস 14,900, 1,53,867 টাকা। মোট দায় ও মূলধন তহবিল, মোট দায় ও মূলধন তহবিল।
সম্পদ এবং মোট দায়ের পরিমাণ যদি মিলে যায় তাহলে বুঝতে হবে অঙ্কটা আমার হয়ে গেছে। মোট দায় এবং মোট দায় মূলধন তহবিল এবং মোট সম্পদের পরিমাণ যদি মিলে যায় তাহলে বুঝতে হবে অঙ্কটা হয়ে গেছে। আমি এই শিটটা ভিডিও ক্লিপসের ডেসক্রিপশনের মধ্যে দেওয়া থাকবে, আপনারা ওই জায়গা থেকে সংগ্রহ করে অঙ্ক করবেন। কারো যদি সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন, আমি সমাধান করে দেবো আশা করি। আল্লাহ হাফেজ।